আপনারা কিন্তু অলরেডি ইতিহাসের পাতায় চলে এসেছেন, কারণ বিগত দুদিন থার্সডে এবং ফ্রাইডেতে ইউএসের বাজারে যে পতনটা হয়েছে সেটা কিন্তু বিগত অনেক বছর আগে বা অনেক ডেকেড আগে হওয়া ব্ল্যাক ফ্রাইডে তার সাথে তুলনা করা যায়। ব্ল্যাক ফ্রাইডের সময় যদি আপনি একটু গুগল সার্চ করেন ব্ল্যাক ফ্রাইডে ক্র্যাশ বলে, অনেকগুলো ব্ল্যাক ফ্রাইডে আছে, ব্ল্যাক মানডে আছে, অনেক আছে। তবে রিসেন্টলি যেটা আছে সেটা যদি আপনি উইকিপিডিয়াতেও দেখেন, October 13, 1989 সেখানে যে ক্র্যাশটা হয়েছিল, উইকিপিডিয়াতে এসে গেছে মানে বুঝতেই পারছেন ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। সেখানে 1989 সালে যদি দেখেন, সেখানে যদি ফলটা দেখেন আপনি 6.12% S&P 500 পড়েছিল, মানে 6% পড়েছিল। ডাও জোন্স একদিন 5%, তার পরের দিন আবার 7% এরকম পড়েছে, মানে 5-6%, 7% এরকম ফল। যদি আপনি এই দিনগুলো দেখেন, মানে গত শুক্রবার দিন S&P 500 কিন্তু 6% পড়েছে, তারপর ন্যাসড্যাকও 6% পড়েছে, ডাও জোন্সও 5.5% পড়েছে। এটা তো একদিনে। তার বিগত দিনে মানে থার্সডে যেদিন ট্যারিফগুলো ঘোষণা করা হলো সেই দিন তো আরও পড়েছিল, সেই দিনও পড়েছিল, মানে মার্কেটটা জাস্ট উঠেছিল, ফিউচারটা পড়েছিল। তারপরের দুদিন তো আমরা রিয়াকশানগুলো দেখেইছি। তো তো আমরা যদি উপর থেকে দেখি এই যে এই দুটো ফলের কথা আমি বলছি। যদি ন্যাসড্যাকের চার্ট আপনাদের সামনে ওপেন আছে, একটা হচ্ছে এইটা, এইটা, আর আরেকটা হচ্ছে মানে 3 তারিখ আর 4 তারিখের চার্টটা যদি আপনি দেখেন, এটা 3 তারিখের চার্ট, ঠিক আছে, আর এটা মানে শুক্রবারের চার্ট, বৃহস্পতিবার আর শুক্রবারের চার্ট। মানে এইখানে বন্ধ দিয়েছিল তার আগের দিন, গ্রিন ক্যান্ডেলে এইখানে বন্ধ। যদি টপ থেকে দেখেন, যদি এই টপ থেকে আপনি দেখেন, তাহলে এইখান থেকে এই ক্লোজিং থেকে যদি দেখেন, তাহলে গতকালের পর্যন্ত এই দুদিনে 11.12%, 11% ন্যাসড্যাক মাইনাস হয়েছে। ন্যাসড্যাক নিয়ে কেন বলছি, ন্যাসড্যাক যেহেতু আমাদের একটু মনের কাছের ইন্ডেক্স, যেহেতু এর মধ্যে এমন স্টকগুলো আছে যেগুলো আমরা ডে টু ডে বেসিসে ইউজ করি, যেমন ফেসবুক বা মেটা, অ্যালফাবেট বা গুগল, তারপর আপনার অ্যাপেল, টেসলা, এই জিনিসগুলো আছে যেগুলোর নাম আমরা শুনে থাকি। তো তার জন্যই দেখছেন দুদিনে 11%, দুদিনের আগের ক্লোজিং থেকে 11% মাইনাস হয়েছে। আর যদি টোটাল দেখেন, যেটা আমি এই ভিডিও ক্যাপশনেও বলেছি, যে বিয়ার মার্কেটে কিন্তু ন্যাসড্যাক অফিসিয়ালি চলে গেল, মানে উপর থেকে টপ থেকে 20% নিচে পড়লে থিওরিটিক্যালি বিয়ার মার্কেটে যাওয়া হয়। তো টপ থেকে যদি দেখেন, এই টপ থেকে যদি আমি গতকালের ফল পর্যন্ত দেখি, 21.67%, মানে 21% বা 22%-এর মতো মাইনাস ন্যাসড্যাক হয়েছে। তার মানে থিওরিটিক্যালি কিন্তু বিয়ার মার্কেটে ন্যাসড্যাক প্রবেশ করেছে। যদি দেখেন S&P 500 কতটা পড়েছে টপ থেকে, S&P 500 উপর থেকে আপনার যদি দেখি তাহলে পড়েছে 17, হ্যাঁ 17.4, মানে 18%-এর মতো বা 17%-এর মতো, বেশি দূরে এটাও নেই। ঠিক আছে, তো এই জন্য বলছি আমাদের মানে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেছি প্রায়। এই দুদিন, এই দুটো দিন কিন্তু ওই উইকিপিডিয়া এসব জায়গায় চলে আসবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে দুদিনে ন্যাসড্যাক 11% পড়েছে। আপনাকে তো দেখালাম, যেমন এইটা চলে এসেছিল যেদিন 5%, 6% পড়েছে, সেই দিনটাই উইকিপিডিয়াতে চলে এসেছে। সুতরাং আমি আপনি ইতিহাসের সাক্ষী হয়ে গেছি মোটামুটি। এইবার ভারতের মার্কেটের কথায় আসি। ভারতের মার্কেটের কথায় যদি দেখেন, একটা অভূতপূর্ব জিনিস হয়েছে। সেটা কি, অনেক দিন যেটা আমরা দেখিনি। এবার হতে পারে ট্রাম্পের ওই যখন পলিসি ঘোষণা করেছে তারপর যে একটু সেক্টরাল রিব্যালেন্সিং, তার জন্য হতে পারে। যদি দেখেন ডিআইআইদের ক্যাশ মার্কেট, এটা ক্যাশ মার্কেটের 4 তারিখে ডিআইআইদের নেগেটিভ ফিগার এসেছে, -1700। এটা এনএসির ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাচ্ছি, 1700। আর এফআইআইরা তো যথারীতি সেল করেছে -3400। বোঝা বোঝা গেল, এফআইআইরা তো মাইনাস, মানে 3400 কোটি টাকার সেল তো হরদম করছিল। যেদিন ডিআইআইরা থাকবে না সেদিন ইন্ডিয়ার বাজার কি করতে পারে, রাহি রাহি, মানে মানে রব উঠে যাবে যে বাঁচাও বাঁচাও। সেটার একটু ট্রেলার আমাদের কিন্তু শুক্রবার এসে গেছে, যেদিন ডিআইআইরাও সেল করেছে। এতদিন কি হতো, এই 3000 কোটি টাকার সেল এফআইআইদের, এটা কিন্তু নতুন ব্যাপার নয়। ও তো 5000 কোটি টাকারও সেল করেছে অনেক দিন, কিন্তু ডিআইআইরা দাঁড়িয়ে যেত। আর তার জন্যে আমাদের মার্কেট পড়লেও পড়াটা অতটা গায়ে লাগতো না।
একদিন যদি ডিআইআইরা সেল করতে হবে না, জাস্ট না কিনে যদি জিরো আসে, দাঁড়িয়ে যায় নেট নেট বাই আর সেলের ফিগারটা যদি নেট নেট জিরোতে দাঁড়িয়ে যায়, তাহলেও কিন্তু ইন্ডিয়ার মার্কেটের অবস্থা খারাপ হয়ে যাবে এফআইআইদের সেলিংয়ের জন্য। সুতরাং ডিআইআইদের সাপোর্টটা খুব জরুরি ছিল। যাই হোক, শুক্রবার সেটা আসেনি, আশা করছি সেটা মানডে থেকে আবার আসবে। এবার মানডে নিয়ে তো বলবো, এই ভিডিওতেই বলবো, একটু উইকলি অ্যানালিসিস করব, সেটা নিয়ে তো আসছি এখনই, মানে এখনই বলবো। তার আগে এই অ্যানালিসিসটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে তাহলে কি হবে, আমি যখনই এই নতুন ধরনের ভিডিও আনবো সেটা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে। সরি। এবার নেক্সট সপ্তাহের জন্য আমি যদি একটু অ্যানালিসিসে যাই, সেক্ষেত্রে মেন দুটো তিনটে ব্যাপার কিন্তু আসবে। এক, ইউএসের বাজার তো আছেই, ইউএসের বাজার তো আছে, আপনাদের দেখালাম। হ্যাঁ, এই ফাঁকে একটা দুটো স্টক নিয়ে বলে নিই। ইউএসের বাজারে এনভিডিয়া 100 টাকার নিচে চলে গেছে, যেটা কয়েকদিন আগেই 151 টাকায় ছিল। বুঝতে পারছেন উপর থেকে কত পার্সেন্ট ফল। আর এখানে আপনারা যারা বলছেন আমার স্টক এত পার্সেন্ট মাইনাস, দেখুন এত বড় লার্জ ক্যাপ 40%-এর মতো মাইনাস। টেসলার কথা তো ভুলেই যান, উপর থেকে মাইনাস যা হয়েছে, মানে টোটাল যদি দেখেন 53%, 50% মাইনাস। অ্যাপেল কিন্তু অনেক মাইনাস হয়েছে। এই ফলটা দেখুন, অ্যাপেলের এই দুদিনে ফল, এই টপ থেকে এই দুদিনে অ্যাপেল পড়েছে 15.9, 16%-এর মতো অ্যাপেলের মতো স্টক পড়েছে, যে স্টকের মার্কেট ক্যাপ আমাদের ইন্ডিয়ার ইকোনমির সমান, 4 ট্রিলিয়নের মতো। সেই স্টকের 15% মাইনাস হতে কত হেভি সেলিং দরকার একবার ভাবুন। সেটা কিন্তু হয়েছে। তার মানে ইনভেস্টারদের পয়সা তো যাচ্ছে, প্লাস অনেকে বেরও করে নিচ্ছে, সেগুলো তো ইউএস মার্কেটে হচ্ছে। আমি আর অন্যান্য স্টকে গেলাম না, অ্যাক্রস দ্য বোর্ড আপনি দেখবেন -4, মানে এই দুদিনের 10%, 15% অহরহ স্টক পড়েছে। লার্জ ক্যাপগুলো বলছি, স্মল ক্যাপ মিড ক্যাপের তো ছেড়েই দিন, ওসব নিয়ে কথাই হচ্ছে না, ইউএসের স্মল ক্যাপ মিড ক্যাপ। তো এবার আমাদের কি, আমাদের ব্যাপার এটা এবার একটু বলবো। এবার তার আগে একটা বলে নেব, প্লিজ আমার আগের দিনের ভিডিওটা যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন, কারণ এই সময় কিন্তু আমাদেরকে নিজেদের স্ট্র্যাটেজি করে চলতে হবে। যারা স্পেশালি ট্রেডার, তাদের জন্যে আমি কিন্তু ট্রেডারের মানসিকতা, দেখুন ওইটা ঐতিহাসিক দিন ছিল, এখনও আপনারা বুঝে গেছেন এই বিগত দুদিন, যেহেতু উইকিপিডিয়াতেও চলে আসবে কিন্তু ওই দিনগুলো। কিন্তু সেই দিনে দাঁড়িয়েও এই গত দিনে আমার যা ট্রেড হয়েছিল সেটার অ্যানালিসিস করেছিলাম। ট্রেডের থেকেও মানসিকতা, একজন ট্রেডারের কি মানসিকতা হতে পারে এবং একজন ইনভেস্টারের কি মানসিকতা হওয়া দরকার, সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলেছি। আগের দিনের ভিডিওটা, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আবার অ্যাড করে দেবো, একটু দেখে নেবেন। এইবার আমি আসছি যে আমাদের মার্কেটে কি, আমাদের মার্কেটের জন্য কিন্তু দুটো লেভেল আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আমার মার্কেটের চার্টে চলে আসি। নিফটি যদি বলেন, এটা আগের দিনের ছিল, এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। গিফট নিফটি, আগে গিফট নিফটি নিয়ে বলি। গিফট নিফটি কিন্তু ওই মানে 350-400 পয়েন্টের মতো মাইনাস ছিল যখন গতকাল এই আমেরিকায় ওই মাহেমটা চলছিল, মানে আমেরিকা যখন পড়ছিল শুক্রবার দিন, তখন গিফট নিফটিও রিয়্যাক্ট করছিল এবং ওই 400 পয়েন্ট, একটা সময় তো প্রায় 450-500 পয়েন্টের মতো মাইনাস চলে গেছিল, কিন্তু ঠিক আছে, বন্ধ হতে হতে ওই 350-400 পয়েন্টের কাছাকাছি বন্ধ দিয়েছে গিফট নিফটি। তো গিফট নিফটি যদি 450 মানে 350 পয়েন্টের রিয়াকশান দেয়, তার আঁচ তো আমাদের সোমবার দিন মার্কেটে আসবে বলে মনে হয়। ঠিক আছে, এইবার দেখুন ব্যাপারটা আছে, ব্যাপার হচ্ছে ডিআইআইদের হাতে খেলটা আছে। ডিআইআইরা যদি চায় যে হ্যাঁ মার্কেটকে আমরা দাঁড় করাতে চাই, তাহলে কিন্তু তারা এতটাও হয়তো ফল হবে সোমবার দিন বা বিগত উইকে, তা নিয়ে তো একটু এখনই আলোচনা করব। কিন্তু আমার মনে হয় ফলটাকে অনেকটা ম্যানিপুলেট করা যায়, বা তারা করার চেষ্টা করবে যে বেশি যাতে না পড়ে, অ্যাটলিস্ট রিলায়েন্সকে একটু দাঁড় করিয়ে দিই, ব্যাংকিং সেক্টর যেহেতু ভালো চলছে, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এগুলোকে একটু দাঁড় করিয়ে দিই। এই ব্যাপারগুলো হয়তো করে একটু ম্যানেজ করার চেষ্টা করবে, কারণ আজ শুক্রবার যে সেলিং ফিগারটা এসেছে সেটা যদি থাকে যে ডিআইআইরাও সেল করছে, তাহলে তো ব্যাস। তো এবার আমাদের জন্য কি লেভেল হচ্ছে দেখুন, পারফেক্ট এইখানে রেজিস্ট্যান্স থেকে ঘুরেছে নিফটি এখান থেকে ঘুরেছে এবং তারপর এখানে কিন্তু এসে এখন করছে, মানে সোমবার যদি একটা এইসব বাজে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য যদি একটা গ্যাপ ডাউনে খোলে, তাহলে কিন্তু এই যেটা 22,400, 22,500 সেখানে ইজিলি আসতে পারে। মানে এখন বাইংয়ের দিকে যাওয়াটা থেকে বিরত থাকা উচিত।
অ্যাটলিস্ট ট্রেডার হিসাবে আমি তো বাইংয়ের দিকে যাচ্ছি না। ইনভেস্টার হলে প্রত্যেক ফলে অল্প অল্প করে একটু ইনভেস্ট করবো, বা একটু লোয়ের দিকে এইসব দিকে আসুক, তখন একটু ডিসিশন নেওয়া যাবে। যারা ওই 22,000-এ আগে মিস করেছেন বলে একটু ফোমো তৈরি হয়ে গেছিল, তাদের জন্য একটু ভালো। ইনভেস্টাররা একটু সস্তা পেলে তাদের জন্য ভালো। দেখুন, ইনভেস্টার মেন্টালিটি আর ট্রেডারের মেন্টালিটি একটু আলাদা হবেই, হ্যাঁ, এটা হওয়া দরকারও। তো ইনভেস্টারদের যদি একটু নিচের দিকে আসে তাহলে একটু ভালো হবে। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে যে ইনভেস্টারদের জন্য, বা যারা একটু মিডিয়াম টার্মের জন্য পয়সা লাগাতে চাই, যে এখন ইনভেস্ট করব নাকি আরেকটু পরে ইনভেস্ট করব, কি দরকার সেটা নিয়ে একটু বলে দিচ্ছি, বা অ্যাটলিস্ট আমি কি করছি, কোন দিকে দেখছি সেটা একটু বলবো। তার আগে 10ই এপ্রিল থেকে আমার অপশন ব্যাচ শুরু হচ্ছে, অপশন ট্রেডিংয়ের ব্যাচ। সেটা যদি জয়েন করতে চান, প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স, SANJOY বানানটা মনে রাখবেন, সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি এই কোর্সটার লিঙ্কও দিয়ে দিয়েছি, অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে। অ্যাপটা ইনস্টল করে নেবেন, করেই ওখান থেকেই কোর্সে কিন্তু এনরোল হয়ে যেতে পারেন। এবং মে মাসের 3 তারিখ থেকে কিন্তু আমার ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং, মানে বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং কিভাবে করবেন, চার্ন কিভাবে করবেন, তার উপর ডিটেলড কোর্স আসছে মে মাসের 3 তারিখ থেকে। তারও এনরোলমেন্ট ওপেন হয়ে গেছে। ওই সেম অ্যাপের মাধ্যমে, অ্যাপে ঢুকে আপনি এই কোর্সটাতে এনরোল করে নেবেন, বিনিয়োগ অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং। এই কোর্সটাও আপনারা চেক আউট করে নিতে পারেন। দুটোরই লিঙ্ক নিচে দেওয়া আছে, এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক নিচে কমেন্ট বক্স এবং ফার্স্ট মানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। আরেকটা কথা বলছি, ধরুন টেলিগ্রামে জয়েন করছেন, অবশ্যই লিঙ্ক থেকেই, আমার দেওয়া লিঙ্ক থেকেই জয়েন করবেন। তাছাড়া ওই সার্চ করে জয়েন করে নেবেন তা করবেন না, প্রচুর ফেক গ্রুপ আছে, সেখানে কিন্তু ট্র্যাপড হতে পারেন, ঠিক আছে? আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি একদমই নেই, সুতরাং কেউ যদি আমার ছবি ইউজ করেও বলে, বুঝে যাবেন ফেক। হ্যাঁ, তাছাড়া কোনো রকম আমি টেলিগ্রামে আমার লেখাই আছে যে কোনো টাকা দেবেন না আমি না বললে, মানে কোর্সে এনরোলমেন্ট যেমনভাবে আমি বলবো শুধু সেভাবে, কোনো গ্যারান্টিড রিটার্নের কোনো ব্যাপার নেই এখানে। রিটার্ন করিয়ে দেওয়া, ট্রেড করিয়ে দেওয়া, ওইসবের কোনো ব্যাপার নেই। টিপস দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না, শুধু পড়ানো হয়। সুতরাং কেউ যদি আপনার ক্ষেত্রে বলে যে টাকা দিয়ে ওই সব জিনিসগুলো করবে, টিপস দেবে, বুঝে যাবেন সেটা সঞ্জয় নয়। ঠিক আছে, এটা যাতে মনে থাকে, কেন অনেক তো এরকম ব্যাপার হচ্ছে। সুতরাং এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, নিচে দেওয়া লিঙ্ক আছে, বা সঞ্জয় টক্স এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে যারা যারা করতে চান কোর্সে এনরোল, সেখানে করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নোট করে রাখুন, সেখানে যদি কোনো ডাউট থাকে কোর্স সংক্রান্ত তাহলে যোগাযোগ করতে পারেন অফিসে। 9900610986 এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার আমার যদি এইখানে আসি, যে নিচে আমি যদি বলি অ্যাজ আ ইনভেস্টার হিসেবে আমি আরও কিছু যদি অ্যাড করতে চাই বা এখানে, তাহলে আমি এখন ওয়েট করব। মনে রাখুন, আমি একদম পরিষ্কার বলছি, আমি আমার নিজের কথা বলছি। আপনি কি করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে করবেন। আমি ওয়েট করব। কেন ওয়েট করব? কারণ ওয়েট করব একদম পারফেক্টলি, দেখুন রেজিস্ট্যান্স থেকে ঘুরেছে, বিশ্বের বাজারেও একটু ডামাডোল পরিস্থিতি দেখা দিচ্ছে, সেটা তো দেখলেনি। ন্যাসড্যাক বিয়ার মার্কেটে গেছে, এক্সেট্রা এক্সেট্রা। তার আঁচ কিছুটা হলেও ভারতে পড়বে। ভারত স্ট্রং, এই কথাগুলো অনেকে বলেন, আমি তাদের সাথে একদম 100 কেন 200% সহমত যে ভারতের ইকোনমি অনেক স্ট্রং, ভারতের গ্রোথ স্টোরিটা যথেষ্ট ইনট্যাক্ট আছে, খুব ভালো। কিন্তু একটু হলেও পাশের বাড়িতে আগুন লাগলে একটু তার আঁচ তো এসে পড়বে অ্যাটলিস্ট, তাই না? তো সেইটা একটু আমাদের প্রিকশনটা নিতে হবে। তো এইখানে কিন্তু আমি এখন ওয়েট করব, একটু নিচের দিকে আসুক, এই সব দিকে একটু দেখব যে 22,000-এর লেভেলটা, বা 22,000, প্রথমে তো 22,500 লেভেলটা একটু দেখব, তারপর 22,000, এই দুটো লেভেলেও কিভাবে রিয়্যাক্ট করছে, তারপর ডিসিশন নেব। আমি এখন তাড়াহুড়ো করে ওই অ্যাভারেজ করা বা এইগুলোর কথায় যাব না। আর প্রথম কথা হচ্ছে, বাজে স্টকে, যে স্টকগুলোতে আমার কনভিকশন নেই, সেই স্টকে কিন্তু আমি কেনার কথা তো দূরের কথা, অ্যাভারেজ করারও দূরের কথা, আমি কেনার কথাও ভাববো না। ছোট্ট উদাহরণ দিই, যেমন একটা বাজে স্টক CDSL, আপনি অবাক হয়ে যাবেন, কি সঞ্জয়, তোমার তো সব থেকে প্রিয় স্টক, বাজে স্টক CDSL বলছো? আমার জন্য নয়, আমার বিগত ভিডিওর একটা নিচে কমেন্টে দেখবেন, একজন লোক, আমি নাম ভুলে গেছি, উনি কমেন্ট করেছেন, দাদা আমি CDSL 1200 টাকায় কিনেছি, আমি এখন কি করব, একটু ভয় পাচ্ছি, বা এরকম ধরনের কথা লিখেছেন যে কি করব, এই করব। আমি তাকে অ্যান্সার দিইনি, কারণ টাইপ করে দিতে অসুবিধা হবে। যদি আপনি মানে 1200 টাকায় কিনেছেন, মানে রিসেন্টলি কিনেছেন, যদি আপনার সেই কনভিকশনই না থাকে, তাহলে আপনার জন্য CDSL খারাপ স্টক। আপনি একদিন কিনলেন,
কিনেই যদি আপনার মনে ডাউট চলে আসে, ধরুন 1200 টাকা থেকে 1100 টাকায় গেল বা 1150-এ গেল, তাতেই যদি আমার মনে ডাউট চলে আসে, তাহলে কেন করেছেন? তাহলে আপনার জন্য সিডিএসএল সেক্ষেত্রে খারাপ। আবার বলছি, যে স্টকে আপনার কনভিকশন নেই সেই স্টক আপনার জন্য খারাপ, এটা মনে রাখুন। ঠিক আছে? যে ধরুন শেয়ার মার্কেটে এরকম অনেকে আছে, শেয়ার মার্কেটে জীবনে চোখে তাকায়ও নি, এইও করেনি, তার জন্য নিফটিও বাজে। সে হয়তো ব্যাংকে এফডি করেই থাকে। এবার এই তর্কে যাবেন না যে না ব্যাংকের এফডি করলে তো সে লস করছে, ইনফ্লেশনকেই মিট করতে পারছে না। ঠিক আছে, সে হয়তো তার দিকে ঠিক আছে, সে হয়তো 1 কোটি টাকা এফডি করে রেখেছে, যা টাকা আসছে অ্যাবসলিউট টার্মসে তার সংসার চলে যাচ্ছে, সে কেন এই করবে? মানে আমরা তাকে বলতে পারি, ক্রিটিসাইজ করতে পারি যে হ্যাঁ ওই টাকাটা নষ্টই হচ্ছে বেশিরভাগ, ইনফ্লেশনকে বিট করতে পারছেন, এইটাই বলতে পারি, কিন্তু তাকে জোর করে তো স্টক মার্কেটে আনতে পারি না, তাই না? তেমনই যে আপনার কাছে একটা স্টক ভালো কি খারাপ তার ডেফিনেশন আপনি, আর আপনি কি সেই স্টকটা কনভিকশনের সাথে নিচ্ছেন? কনভিকশনের সাথে নিতে গেলে সেটাকে আগে অ্যানালিসিস করুন, তার ব্যবসা দেখুন, ভালো লাগলে তারপর আসুন। ঠিক আছে? তাহলে তার জন্য সিডিএসএল খারাপ। আমার কাছে সিডিএসএল যদি 800 টাকাতেও চলে আসে, ওভারঅল মার্কেট নিচে পড়ছে বলে, হ্যাঁ, যদি 800 টাকাতেও চলে আসে কিন্তু বিজনেস ইনট্যাক্ট থাকলো, আর কোনো কম্পিটিটার আসেনি নতুন করে, কারোর ডিম্যাটের লাইসেন্সও তৈরি হয়নি, সেটা যদি হয় তাহলে আমি সিডিএসএল তাও থাকবো। এটা আমার বলছি, আমি থাকবো বলে আপনাদের থাকতে বলছি তা তো একদমই নয়। মানে আমি বলতে চাইছি যে স্টকে কনভিকশন নেই সেই স্টকে কেন থাকবো? আর যে কোনো একটা স্টকে কিন্তু ওভারঅল পোর্টফোলিওর 5 to 7%-এর বেশি অ্যালোকেশন করা উচিত নয়। আমারই একজন স্টুডেন্ট সেদিনকে বললেন তার আইটিতে নাকি, মানে তার কিছু কিছু স্টকে বা একটা সেক্টরে ওয়েটেজ বললেন যে 20%, 25%। আমি তাকে বকা দিয়েছি যে কেন? বারবার আমি ইউটিউবে বলি, বারবার আমি সবাই বলা হয় যে একটা স্টকে ওয়েটেজ 5% বা 7%-এর বেশি দেবেন না। তা সত্ত্বেও কেন এরকম জিনিসগুলো করা হয়? এই ব্যাপারগুলো কিন্তু করবেন না, তাহলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন। আরেকটা কথা, ইনভেস্টিংটা সব থেকে কঠিন কাজ, আমি বলছি ট্রেডিংয়ের থেকেও। আপনি বলবেন কি বলছেন সঞ্জয়? হ্যাঁ, ইনভেস্টিংটা ট্রেডিংয়ের থেকেও কঠিন কাজ। ট্রেডিং তো 1-2 দিনের জন্য, বা ইন্ট্রাডে যারা করে কয়েক ঘন্টার জন্যে, যারা অপশনও ইন্ট্রাডে করেন বা এই করেন 1 ঘন্টা 2 ঘন্টা, বড়জোর একদিন, তার জন্যে তাতে ইমোশনের একটা ওঠানামা হয়। কিন্তু ইনভেস্টর যারা করেন তাদের অনেক ওঠানামার মধ্যে দিয়ে যেতে হয়। আজকে বাজাজ ফিনান্স দেখে খুব নাচছেন, বা অনেক সময় মনে হয় না, বাজাজ ফিনান্স যদি 1000 টাকায় আমার ধরা থাকতো তাহলে খুব ভালো হতো। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি 1000 টাকায়ও যদি আপনি 10-11 বছর পরে, হয়তো 10-11 বছর আগে 1000 টাকায় ছিল না, আমি জাস্ট নোশনাল প্রাইস বলছি, জাস্ট একটু বোঝার চেষ্টা করুন, 1000 টাকায় যদি পেতেনও আপনার হাতে থাকতো না। কেন, 1000 টাকা থেকেও অনেকবার অনেকবার বাজাজ ফিনান্সের চার্ট দেখুন, অনেকবারও 40%-এর মতোও কারেক্ট করেছে। তাহলে 1000 টাকার স্টক যখন 600 টাকায় চলে আসতো ততক্ষণ আপনি ওয়েট করতেনই না। বা 600 টাকায় নেমে এলো, তারপর যখন আবার ঘুরে 1000 টাকায় গেল আপনি বেচে দিতেন, যে যা বাবা এতটা নিচে তো দেখেছি, এবার একটু গ্রিন দেখছি, বেচে দিই। সুতরাং ইনভেস্টমেন্টটা অত সহজ কাজ নয় মশাই। আপনারা অনেকে হয়তো ইজি ভাবেন, ইনভেস্টিংটাও যথেষ্ট যথেষ্ট কঠিন। এতে মানসিকভাবে দৃঢ়তা দরকার। দৃঢ়তা কেন দরকার? যে যার উপর আপনার কনভিকশন আছে, তাই জন্য বলছি। আর যদি সেটা সবার দ্বারা হবে, এটা এটা আশাও করা যায় না। না হলে তো সবাই ইনভেস্টর হয়ে যেত, সাকসেসফুল ইনভেস্টর, সেটা তো সবাই নয়। তাহলে সবাই যেটা হতে পারে, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, যদি ডাইরেক্ট স্টক কিছু রাখুন যে স্টকগুলোর উপর সুপার কনভিকশন আছে, আর না হলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। নিজেকে চিনুন আপনি কেমন। যদি সিডিএসএল আজকে নিয়ে 1200 টাকায় আজকেই যদি প্যানিক হতে শুরু করে দেন, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত। তাহলে কি, ওভারঅল মার্কেটও পড়ছে, আপনিও পড়ছেন, ঠিকই আছে। বুঝতে পারছেন আমি কি বলছি? আশা করি বুঝলেন। আচ্ছা, এবার সুতরাং আমি ওয়েট করছি, আমি এখন একটু নিচের লেভেলগুলো দেখছি, কারণ 22,500 বা 23,000, মানে 22,800 তো মানডে আশা করি মানে ভেঙে যাবেই, যা গিফট নিফটি যা দেখালো। তো 22,800 যখন ভেঙে যাচ্ছে, তখন নতুন লোয়ের দিকে কিন্তু অবভিয়াসলি মার্কেট যেতে পারে। আবার কখন একটু ভালোভাবে, যখন অ্যাটলিস্ট এই হাইকে ক্রস করবে, যেটা কিন্তু অনেকটা দূরে আছে বা অনেকটা সময়ের সাপেক্ষ, যেটা 23,800-র কাছাকাছি। ঠিক আছে? সুতরাং 23,800 আসতে গেলে আগে তো এই সুইংটাকে ক্রস করতে হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 23,400-র কাছে। 23,400, তারপর 23,800। সুতরাং সেটা তো এখন দেখে মনে হচ্ছে অনেকটাই দূর। সুতরাং যতক্ষণ না এই জোন 23,800 ক্রস করছে, ততক্ষণ ওই মানে সেল অন র্যালি, এই এই টাইপের ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে
পুরো ব্যাপারটা। সুতরাং সেক্ষেত্রে একটু নিচে ধীরে সুস্থে ওই রুটি ঠান্ডা করে খাওয়ার ব্যাপারের মতো যারা ইনভেস্টিং করছেন, একটু নিচের দিকে দাম আসুক, তারপর ধীরে সুস্থে নেবেন। হ্যাঁ, একটা দুটো করে স্টক কিনুন, ওরকমভাবে যদি 100টা স্টক কিনতে হয় একদিনে 10টা কিনুন, ওয়েট করুন, এরকমভাবে দেখুন। একদিনে করতে হবে না, হয়তো এর থেকেও আরও সেলে দাম পেতে পারেন নিচের দিকে। তো এইটা হলো। এবার ট্রেডাররা কি করবে, এটা তো গেল ইনভেস্টারদের ব্যাপার। ট্রেডাররা কি করবে, ট্রেডারদের জন্য আবারও বলছি, ট্রেডাররা আপনারা মেন যে প্রথম কথা তো পজিটিভ সাইডে সুইং ট্রেডিং এখন একটু মনে হয় বিরত থাকার আবার সময় এসেছে। এই সময়টা যখন চলছিল মোটামুটি অনেকজন অনেক ব্যাপারে হয়তো লাভ পেয়েছেন। ধরুন কেফিন টেকনোলজি, আইটিসি হোটেলস, অনেক স্টক ভালো ভালো মুনাফা দিয়েছে, এবং এসআরএফও ভালো দিয়েছে। এসআরএফ 2850 থেকে 3050-এও গেছিল, 10%-এর মতো রিটার্ন বা 5-6%-এর মতো রিটার্ন, যথেষ্ট ভালো এখানে হয়ে গেছে ব্যাপারটা। এখন আবার একটু বিরত থাকতে হবে মানে পজিটিভ সাইডে সুইং ট্রেডিং এর জন্য, এবং এরকমভাবে কিন্তু নিজেকে কি বলে ডাইনামিক হওয়া, অ্যাজ পার মার্কেট কন্ডিশন কিন্তু আপনাদের ট্রেডারদের হতে হবে। এখন 2023-24-এ যে একই দিকে শুধুমাত্র আমার মানসিকতা ছিল, ওইভাবে কাজ করলে এখন আর হবে না। এখন যারা পজিটিভে সুইং ট্রেড করেন তারা এই সময় ট্রেড করবেন, আবার যখন মার্কেট নিচের দিকে আসবেন তখন একটু ধীরে চলো নীতি, তখন ট্রেড করলেন না পজিটিভ সাইডে, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করলেন। এরকম যারা সুইং ট্রেড করেন তাদের জন্য বললাম। আর যারা ইন্ট্রাডে করেন তারা তো শর্টও করতে পারেন, যারা ফিউচারে কাজ করেন তারা শর্টও করতে পারেন, যারা অপশান নিয়ে করেন তারা তো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, সে ঠিক আছে। কিন্তু একদম বলছি নেকেড কল বা নেকেড পুট অপশান ওই নিয়ে চলে যাই, মার্কেট তো নিচে পড়ছে, এরকম করবেন না। কারণ মার্কেট পড়ার সময় এরকম শার্প বাউন্স কিন্তু আসতেই পারে, যেটা এইখানে এসেছিল শার্প বাউন্স, এবং এই বাউন্সে যদি ফেসে যান, ওই নেকেড কল পুট নেওয়া থাকে, আপনার এগেনস্টে যদি এরকম শার্প র্যালি আসে, আপনি ওই 2 মাসে যা রোজগার করবেন সেটা দুদিনে চলে যাবে। সুতরাং ওরকমভাবে সুইসাইডাল ট্রেড করবেন না, ঠিক আছে? তারপর দোষ দেবেন যে অপশন খারাপ বা মার্কেট খারাপ, হ্যাঁ ট্রেড খারাপ, ট্রেডিং খারাপ। সেগুলো খারাপ নয়, আমরা কিভাবে করছি ব্যাপারটা সেটার উপর নির্ভর করছে। ওকে, এই কথাটা মনে রাখবেন। দুটো তিনটে লেভেল যেটা বললাম সেটার দিকে মনে রাখবেন। 22,800 তো আশা করব যে হয়তো ভেঙে যাবেই পরের দিন। সুতরাং 22,800 যেই ভাঙছে তাহলে কিন্তু আমার পজিটিভ সাইডের মুডগুলো একদম খারাপ হয়ে যাবে, এবং আমি আমার ওই 5টা যে যখন সুইং ট্রেডিং নিয়ে বলেছিলাম, 5টা সুইং ট্রেড, সেখানেও আমি বলেছিলাম যে দুটো স্টপ লস আছে, একটা তো এই, আরেকটা হচ্ছে নিফটি 23,000 এই লেভেলগুলো ভেঙে গেলে। সুতরাং আর আমি পজিটিভ সাইডে সুইং ট্রেডিংয়ের কথা দেখবও না বা দেখছিও না, ঠিক আছে? এই ব্যাপারগুলো যাতে মনে থাকে। সুতরাং ট্রেডার হিসেবে একটা আলাদা অ্যাপ্রোচ থাকবে, ইনভেস্টর হিসাবে আমি ধীরে চলো নীতি। আবার 22,000-এর কাছে আসুক তখন একটু দেখব, বা 22,500-তে যদি দাঁড়ায় তখন আবার আপনাদের সামনে অ্যানালিসিস নিয়ে আসবো। আর একটা কথা ভাবি, আর একটা কথা আমি বলে দেবো যেটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি মনে রাখেন মানে সারা জীবনের কাজ হয়ে যাবে, সেটা বলছি। সেটা হচ্ছে অনেক সময় আপনারা না মার্কেটকে প্রেডিক্ট করতে যান। প্রেডিক্ট করাটা যে খারাপ আমি বলছি না, কিন্তু কেন, জ্যোতিষী হয়ে আমাদের লাভটা কি? মানে মার্কেট তো আমার সামনেই পড়বে, যদি মার্কেট পড়ে তাহলে তো স্ক্রিনের সামনেই পড়বে, বেশি তো গ্যাপ হবে না। মানে পরের দিন দেখবেন না যে নিফটির ক্ষেত্রে 1,000 পয়েন্টের গ্যাপ, ওগুলো তো রেয়ার ইভেন্ট হলে। নইলে তো এইটা যে বেড়েছে আমাদের সামনেই তো বেড়েছে, এই যে পড়ছে আমাদের সামনেই তো পড়ছে, মানে পড়লে তো আমাদের সামনে দিয়েই যাবে বাবা। আমার মানে প্রেডিক্ট করে কি লাভ? আমি এইটা তৈরি করি যে পড়া নিচের দিকে আসার প্রবাবিলিটিটা কত, যদি নিচের দিকে আসে তাহলে আমি কি করব সেটা যাতে আমার প্ল্যানটা রেডি থাকে, তাই না? বাজার নিচে যেটার উপর আমার কন্ট্রোলই নেই, আপনি কি এফআইআই ডিআইআই যে বাজারকে আমরা কন্ট্রোল করব? দেখুন না, ডিআইআইরা কন্ট্রোল করতে পারে। ডিআইআই একদিন বাই করলো না, শুক্রবার দিন বাই করলো না, মার্কেট ভীষণভাবে পড়লো, নিফটি 350 পয়েন্ট পড়লো, তাই তো? তারা কন্ট্রোল করতে পারে, তারা প্রেডিক্ট করুক না, তাদের ব্যাপার। আপনি তো কিনে মার্কেটকে ওপরেও ওঠাতে পারবো না, নিচেও নামাতে পারবো না, তাহলে প্রেডিক্ট করে লাভ কি? অনেকে বলে না এই তো পরের সপ্তাহেই 22,000 আসছে, কি দরকার? 22,000 এলে আমার সামনেই আসবে। আমি বরং স্ট্র্যাটেজি রেডি রাখবো যে হ্যাঁ 23,000 বা 22,800 লেভেলটা ভেঙে গেছে, তাহলে আমি এখন সেল অন রাইজ রাখবো, আমি রেজিস্ট্যান্সের কাছে কাছে সেল করে কাজ করব। ব্যাস, এইটাই হলো। আমি গতদিনের যে আমার অপশন স্ট্র্যাটেজিতে, এই জন্য গতদিনের ভিডিওটা আবার দেখার অনুরোধ রাখলাম। গতদিনের ভিডিওতে যে আমি অপশন স্ট্র্যাটেজি করে যে জিনিসগুলো করেছিলাম তার মধ্যে ওরকমই ছিল, মার্কেটকে প্রেডিক্ট করার কোনো ব্যাপার ছিল না।
প্রেডিক্ট কেন করব? আমি দেখতে পাচ্ছি যে মার্কেটে হয়েছে। কেন কেন একটু ছোট্ট করে 15 মিনিটের চার্টে বলে দিই, একটু ভিডিওটা বড় হলে ক্ষমা করবেন, কারণ অনেকে চায় যে ডিটেলসে জানতে, তাই জন্য দেখুন দেখুন মোটামুটি ওপেন হয়েছে এইখানে, ওপেন হয়েছে এইখানে, একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, ওপেন হয়েছেই এখানে। মানে আগের দিনের যে এই যে সারা দিন ধরে যে জোনটায় ট্রেড করলো, এই জোনটা, এই জোনটা সারা দিন ধরে এই জোনে ট্রেড করেছে, এই জোনে ট্রেড করেছে, তার নিচে ওপেন মানেই তো বিয়ারিশ ওপেন। তাহলে এখানে যারা কেউ যদি বাই করে থাকে তারা অলরেডি ট্র্যাপড, তারা ট্র্যাপড। সুন্দর। আর যদি আর এই ক্যান্ডেলের নিচে যদি যায়, এই ক্যান্ডেল ইজ ইকুইভ্যালেন্ট টু এইখানের কয়েকদিন আগেরও, তাহলে তো এটা তো বিয়ারিশ বোঝাই যায়। এখানে যারা বাইং আছে তারা ট্র্যাপড হয়ে গেল। তাহলে এখানে তো সেলিং এমনিই হয়, একটু অ্যাগ্রেসিভ বলে আমি একটু উপরের দিকে করেছি, যেহেতু এই জোনটা ভেঙেছে, ব্যাস সেখান থেকেই সেলিংয়ের নেওয়া। এবার আমি তখন জানতাম না যে মার্কেট আমাকে রিওয়ার্ড দেবে, সোজা কথা। ট্রেডিং যখন নেয় কেউ 100% শিওর থাকে না। আমার শুধু স্টপ লসটা উপরে ছিল, ব্যাস এই জোনটা বা এই জোনটার উপরে, দ্যাটস ইট। এবার তারপর দেখুন মার্কেট সেদিন সহায় হয়েছে আমার উপর, তাই জন্য ভালো হয়েছে। যেদিন হবে না সেদিন স্টপ লস হিট হবে, আমি লজিক্যালি ঠিক থাকবো। সুতরাং আমি অ্যাজ আ ট্রেডার হিসাবে আমি কি করব সেটা যাতে আমার ক্লিয়ার প্ল্যান থাকে, ঠিক আছে, এইটাই আমার দরকার। মার্কেট কি করবে, লেট মার্কেট ডিসাইড। যেটা আমার হাতেই নেই সেটা আমি করতে যাব কেন? সূর্যকে আপনি চাইলে কি পশ্চিম দিকে ওঠাতে পারবেন, বা পূর্ব দিকে আপনি ওঠাতে পারবেন? পারবেন না তো। ও যা ইচ্ছা সেটাই করবে। তাহলে সেটা হিসাবে আমি কি করব সেটা আমার হাতে, যে সূর্য ওঠার সাথে সাথে আমি যাতে সকালে ঘুম থেকে উঠি, তাহলে দিনটা অনেকটা সময় পাবো। ভোর 4টেতে উঠি, 4টেতে যারা পড়াশোনা করে 4টেতে উঠে পড়াশোনা করি, ছোটবেলায় মা বাবারা বলতো না, সেটা আমার হাতে আছে। হ্যাঁ, কিন্তু সূর্যকে, ও আমার আমার 10টায় উঠতে ইচ্ছা করে, তার সূর্যকে বলি 10টায় যাতে ওঠে, সেরকম করলে তো হয় না, না। সুতরাং প্রেডিকশন করার এখানে মানে হয় না, অ্যাটলিস্ট আমি তা মনে করি। প্রেডিকশন নয়, আমি মার্কেট এই দিকে এলে আমি কি করব বা ওই দিকে গেলে আমি কি করব, আমার প্ল্যান যাতে রেডি থাকে। আর এই প্ল্যানিং যদি রেডি, কিভাবে আমি প্ল্যান করি সেসব যদি জানতে চান, আবার বলছি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। অপশন ক্লাস এবং ইনভেস্টমেন্ট ক্লাসের এই অ্যাপের মাধ্যমে জয়েন করে নেবেন, এনরোল করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। আর যে ভিডিওটার কথা বলছিলাম গতকালের, প্লিজ দেখে নেবেন, সেখানে আরও সাইকোলজি নিয়ে কথা বলেছি ট্রেডার এবং ইনভেস্টারদের। আশা করি সেটা ভালো লাগবে। এই ভিডিওটাকে ভালো লাগলে, অ্যানালিসিসটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন ভিডিওটাকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।